এবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে কথা বলেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইংরেজি নববর্ষের প্রথম দিন দেশের প্রথম সারির একটি দর্শক, অনেকদিন পর সেনাপ্রধান কথা বললেন। সেনাপ্রধান যখন কথা বললেন তখন অনেক বিষয়ের মীমাংসা হতে পারে তার কথায়। অনেক বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের কোন ভাষায় মানে আমি আর কোন সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি, মানে একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত। কারণ আসসালামু আলাইকুম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন। কি হুঁশিয়ারি দিয়েছেন গতকালকে আপনারা দেখেছেন। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে স্যালুট জানাইতে হবে। হ্যাঁ, তার আগে তিনি কি বলছেন চলেন বিস্তারিত আমরা স্ক্রিনে দেখবো। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে এই নিয়ে কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সবচেয়ে নাজুক। বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে অতীতে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটা নাজুক হয়নি। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মূলত দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যা কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলেছে। এবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে কথা বলেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইংরেজি নববর্ষের প্রথম দিন দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের একান্ত সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, কাজেই এই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে, যা আমাদের স্বার্থের পরিপন্থী। নতুন বছরের প্রত্যাশা ও জাতীয় ঐক্য নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, ২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি। তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান সেনাপ্রধান। বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে আছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এছাড়া একান্ত ওই সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয় নিয়ে ভাবনার কথা তুলে ধরেন সেনাপ্রধান। তার কথায় অনেক বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের সূচনা হতে পারে কথার মাধ্যমে, সেই ব্যাপারগুলো স্পষ্ট হলো। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের কথা বলছে, তখন সেনাপ্রধান কি বললেন, সংস্কার, নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন। আজকেই তিনি দৈনিক প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে যে বিষয়গুলো সেনাপ্রধান বলেছেন তার মধ্যে 3টি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি সেইগুলো, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে কি করবে না সেই ব্যাপারে কথা বলেছেন। নির্বাচন নিয়ে তিনি কথা বলে যে প্রসঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই, দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু সংস্কার কথা বলছে, এই সরকারও সংস্কারের কথা বলছে, তখন দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন সেনাপ্রধান। এবং যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময় 2025-এর শেষ অথবা 2026-এর শুরু, সেটাকেই যৌক্তিক সময় হিসেবে তিনি আবারও উপস্থাপন করলেন। অনেক দিন আগেই কিন্তু তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচনের কথা। তার কথাই প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরে ভাষণের মাধ্যমে মোটামুটি প্রতিফলিত হয়েছে। এবং এই সরকার যে মূলত সেনাবাহিনীর ব্যাকআপেই এই সরকার ক্ষমতাবান, এটা বলার অপেক্ষা রাখে না। গতকালকেও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শহীদ মিনারে বলতে শুনেছি বিএনপির বিরুদ্ধে, যারা নির্বাচন করে তাদের বিরুদ্ধে তাদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে, যারা নির্বাচনের কথা বলে তারা আওয়ামী লীগের দোসর, এমন কথাও বলার চেষ্টা করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার করা হয়েছে এবং নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বলা হয়েছে। শুধুমাত্র একদিনের ভোটের জন্য আমরা যুদ্ধ করিনি, এই কথাগুলো বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে। গতকালও বলতে শুনেছি। ঠিক সেই সময়ই সেনাপ্রধান দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন। অর্থাৎ সেনাপ্রধানের এই কথা অনুযায়ী যে দ্রুত নির্বাচন দিতে এই সরকার এক প্রকার বাধ্য হবে, সেটা বলার অবকাশ আর রাখে না। সেনাপ্রধান দ্রুত নির্বাচনের প্রসঙ্গ ছাড়াও সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে গত 53 বছরে যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো মেনে নিয়েই বলেছেন হ্যাঁ হয়েছে, সেগুলোর সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের জন্য রাজনৈতিক দলের প্রয়োজন, রাজনৈতিক সরকারের প্রয়োজন। তিনি স্পেসিফিকভাবে রাজনৈতিক সরকারের কথা বলেছেন। অর্থাৎ এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত সংস্কারের কথা বলছেন, তার বিপক্ষে মোটামুটি তার কথার মাধ্যমে সেনাপ্রধানের যে অবস্থান সেটা স্পষ্ট হয়েছে। অর্থাৎ দ্রুত নির্বাচন এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই যে একমাত্র সমাধান, সেই ব্যাপারটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। সেনাপ্রধানের এই কথাই বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যে কথা বলছে, নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সংস্কার প্রয়োজন হলে সেটা রাজনৈতিক সরকারই করবে, সেই কথা কিন্তু প্রতিফলিত হলো। এই কথা অনেকটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে চলে গেল। যখন বিপক্ষে চলে গেল, তারা কি এবার সেনাপ্রধানের নামে স্লোগান দেবে কিনা সেই ব্যাপারটা সামনে বোঝা যাবে। যদি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার স্লোগান শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তাহলেই বোঝা যাবে তাদের মাজায় জোর রয়েছে, তাদের পেছনে শক্ত খুঁটি রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের খুঁটি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান, সেটাকে ভুল প্রমাণ করতে হলে সেনাবাহিনী প্রধানের এই কথার প্রতিবাদ জানাতে হবে। আমার মনে হয় না সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস বর্তমান সরকারের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে। যদি সাহস থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো যে তারা সাহস দেখাচ্ছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেনাপ্রধান বলেছেন, সেটা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং সেনাবাহিনীর সক্ষমতা, এর বাইরে জনসংখ্যা, আরও অনেক কিছু এখানে কানেক্টেড আছে। তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ তারা দেশমাতৃকাকে সার্ভিস দিয়ে আসছে, কিন্তু কোথাও না কোথাও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এমন ভাষায় আমি আর কোনো সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি। একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে যে বার্তা দিছে ভাই,
পরেরটা পরে দেখা যাবে, বার্তা দিছে তো এই কথাটা বলার জন্য মিনিমাম লেভেলে হিম্মত থাকতে হবে। যাই হোক, আমরা দেখছি যে হঠাৎ করে সেনাপ্রধানের এই বক্তব্য কেন ভাইরাল, তিনি কি এমন বলেছিলেন ভারতের ইস্যুতে। খুবই সুচিন্তিত এবং কি গঠনমূলক কথা বলেছেন। তিনি বলছেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে কিসের ভিত্তিতে? ন্যায্যতার ভিত্তিতে, যেটা আমরা বরাবরই দাবি করে আসছিলাম। আর এর আগে কোনো সেনাপ্রধান সর্বশেষ কবে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট কথা বলেছেন? আমি অন্তত গত 6 বছরে কোনো নিউজ করার জন্য এমন টপিক পাইনি। প্রথম আলোকিত এক সাক্ষাৎকারে আমাদের সেনাপ্রধান বলছেন যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, তবে এই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী, কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। এখন এখানে তিনার যে কথাগুলোর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা অংশ আপনি যদি দেখেন, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের বিষয়গুলো, এগুলো কিন্তু আমরাও স্বীকার করতে পারি না। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের যেমন সহযোগিতা দরকার, আবার ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার। দুই দেশই একে অন্যের উপর ডিপেন্ডেবল। তো আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা যে ন্যায্যতার ভিত্তিতে, আর পৃথিবীর প্রত্যেকটা দেশই চাইবে সুবিধা নিতে, তেনার এই কথাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থবহ। এখন আমার স্বার্থটা যদি আমি নিজের জলাঞ্জলি দিয়ে দেই, তো অন্য দেশ তো নিবেই, এটা তাদের দোষ না। এটা যে কোনো রাষ্ট্রই তাদের রাষ্ট্রের স্বার্থে অন্য দেশ থেকে টেকনিক্যালি চাপ দিয়া পারুক, মিষ্টি কথায় পারুক, আদর কইরা পারুক, সোহাগ কইরা পারুক, জাদু মনু সোনা ডাইকা পারুক, যতটুকু স্বার্থ তার আদায় করা দরকার এটা সে যেভাবে আদায় করুক, এটা সে করতে পারে। এখন দোষ হচ্ছে আমি কেন দিচ্ছি? আমি যদি না দিই, আমি যদি নিজের অধিকারটা বুঝে না নিতে পারি, তাহলে তো ভাই যারা নিচ্ছে তাদের দোষ না। এখন এতদিন পর্যন্ত এটা কেন দোষ ছিল যে আমাদের রাজনৈতিক সরকারগুলো জনগণের উপর আস্থা না করে প্রতিবেশী রাষ্ট্র, বিদেশি শক্তি, তাদের উপর কিন্তু আস্থাশীল। এটা বাস্তব। বিএনপি গত 17 বছর কেন আসলে তারা পারেনি শেখ হাসিনার সরকারের পতন করাইতে বা মাঠে নাইমা প্রটেস্ট করতে? একটাই কারণ, জনগণের উপর তাদের যে ভরসার জায়গাটা হালকা ছিল। তারা চলে গেছিল আমেরিকার কাছে, আরও বিভিন্ন জায়গায় কন্টিনিউ এই কাজগুলো করেছে। কিন্তু ছাত্রদের ইস্যুটার পর আবার মানুষের মধ্যে একটা ফ্যাক্ট ক্রিয়েট হয়েছে যে না, বিদেশি কোনো শক্তি টক্তি আসলে দেশকে কন্ট্রোল করে না, কোথাও না কোথাও দেশের জনগণ। সো এই জনগণের উপর আস্থা থাকতে হবে, সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আর জনগণ যদি কোনো দেশের সরকারকে সাপোর্ট করে, সেই সরকার অবশ্যই অনেক শক্তিশালী হয়, যে কোনো দেশের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে নিজেদের অধিকারগুলো আদায় করার ক্যাপাবিলিটি রাখে। তবে এমনভাবে কোনো সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলো আর বলেনি। ভারতের বিভিন্ন ধরনের হুমকি। এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে তার আচরণ দেখিয়েছেন, তিনি যে তার ব্যবহার দেখেছেন, কথাবার্তা বলেছেন, তো ভারতকে নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, যা ইতিমধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আলোচনা করেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গতকালকে বলেছে এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তিনি বলেছে যে সেনাবাহিনী কখনো রাজনীতিতে যাবে না, রাজনীতিতে তারা জড়াবে না। খুবই ভালো ডিসিশন, খুবই ভালো সিদ্ধান্ত, এবং তাকে সকলেই স্যালুট জানায় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনি যতদিন দায়িত্বে আছেন ঠিক এভাবেই দায়িত্ব থেকে যান। আর এটাই হচ্ছিল সেনাবাহিনীর ভালো দিক। তো আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং তার দায়িত্ব যতদিন পর্যন্ত আছে ঠিক ততদিন তিনি এভাবেই থাকবেন বলে তিনি বলেছেন। এরপরে কে দায়িত্বে আসবে সেটাই দেখার বিষয়। যাই হোক, তবে হ্যাঁ, আরেকটা কথা যে ভারত কিন্তু আমাদেরকে নিয়ে নানান রকম পরিকল্পনা করছে। আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে, বীরের বেশেই ফিরবে। ফিরুক না, আসুক, আসলে পরে ভালো। অবশ্যই তারা কিভাবে আসবে সেটা হয়তো বা তারাই বলতে পারবে। তো যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন
তারা অবশ্যই একটু কমেন্টে লিখবেন যে আওয়ামী লীগ কীভাবে কেমনে কি